মেঘালয়ের খাদানে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে 18, বিস্ফোরণে আহত হয়েছেন প্রচুর মানুষ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যটির পূর্ব জয়ন্তিয়া জেলার কয়লা খাদানে বিস্ফোরণ ঘটে। কাজ চলাকালীন ডিনামাইট বিস্ফোরণ ঘটে খাদানে। এই মুহূর্তের আপডেট নেব, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, এই মুহূর্তে ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, মেঘালয়ের ক্লেরিহাটের এই ঘটনা আসলে সমগ্র দেশকে এক প্রকার কাঁপিয়ে গেছে। কারণ গতকালকে আমরা দেখতে পেয়েছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অসমের মুখ্যমন্ত্রী এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী প্রত্যেকেই কিন্তু টুইট করেছিলেন। এমনকি এই ঘটনার জেরে দেখা গিয়েছে যে গতকালকে প্রশাসনিক পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় 18টা মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং কয়লা খনির ভিতরে এখনও পর্যন্ত অনেক শ্রমিক আবদ্ধ হওয়ার যে খবর, সেই খবরও রয়েছে। অর্থাৎ এক মর্মান্তিক ঘটনা এবং ঘটনার পরই অর্থাৎ মেঘালয়ের যিনি মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, তিনি জানিয়েছেন সামাজিক মাধ্যম যুগে যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আসলে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে, কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অন্যদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে অসমের যেসব যারা শ্রমিক তারা নিহত হয়েছেন বা এই ঘটনার শিকার হয়েছেন প্রত্যেককেই সরকারি পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান করা হবে। এক কথায় এই ঘটনার পর মূলত সব দিকে এক প্রকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারণ সেই কয়লা খনিতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তারপরেই অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং অগ্নিসংযোগের ঘটনায় কয়েকজন শ্রমিক ইতিমধ্যে নিহত হয়েছেন। যেহেতু এই এলাকাটা যথেষ্ট দুর্গম এলাকা এবং সেই এলাকায় পৌঁছতে যথেষ্ট কষ্ট হয়েছিল, যারা প্রশাসনিক কার্যকর্তারা ছিলেন, কর্মকর্তারা ছিলেন, তাদেরকে পৌঁছতে যথেষ্ট কষ্ট হয়েছিল এবং পরবর্তী সময়ে দেখা গেল যে সেই অর্থাৎ পূর্ব জয়ন্তিয়া যে জেলা আছে সেই জেলার ক্লেরিহাটের যিনি পুলিশ সুপার রয়েছেন, সেই পুলিশ সুপার আসলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন 18টা মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার যে কার্য রয়েছে সেই উদ্ধার কার্য সমান্তরালভাবে চলছে। আমরা হয়তো আরও কিছু মুহূর্তের পর গ্রাউন্ড জিরোতে গিয়ে পৌঁছতে পারবো এবং গ্রাউন্ড জিরোতে পৌঁছে সেখানকার বাস্তব যে চিত্র আছে সেই চিত্র তুলে ধরার আমরা চেষ্টা করব। কিন্তু কথা হচ্ছে যে এক মর্মান্তিক ঘটনা, যেখানে আসলে মূলত রেড হোল মাইনিং সম্পূর্ণরূপে ভারতবর্ষে নিষিদ্ধ। একেবারে মিষ্টি, গত বছর ঠিক এই সময় অর্থাৎ জানুয়ারি মাস নাগাদ উমরাংশুতে এরকম একটি ঘটনা হয়েছিল, রেড হোলে মৃত্যু হয়েছিল বেশ কিছু শ্রমিকের এবং ঠিক তার এক বছর ঘুরতে না ঘুরতেই দেখা যাচ্ছে আরো একটি এই ধরনের ঘটনা, যেখানে কয়লা খনিতে এতগুলো শ্রমিকের একসাথে মৃত্যু হয়েছে। নিশ্চয়, দেখো, যে জায়গায় কয়লা রয়েছে সেই জায়গায় যদি রেড হোল মাইনিং করা হয় তবে সেখানে যে সুড়ঙ্গ তৈরি করা হয় সেই সুড়ঙ্গের দৈর্ঘ্য থাকে সর্বোচ্চ 3 ফুট এবং সেই 3 ফুটের ভিতরেই যারা শ্রমিকরা রয়েছেন তারা প্রাণের ঝুঁকি নিয়ে কয়লা খননের কার্য সম্পাদন করেন এবং সেখানে যদি কোনো ধরনের ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়, সেখানে যদি কোনো ধরনের বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়, তখনই কিন্তু সেটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যেমনটা তুমি উল্লেখ করেছো উমরাংশুর ঘটনার পর এবার যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে মেঘালয়ে এবং মেঘালয়ের যে ক্লারিহাট এলাকা রয়েছে সেই ক্লারিহাট এলাকায় মূলত কয়লা খনির ভিতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তারপরে এক প্রকার ভয়ঙ্কর বিস্ফোরণ হয় এবং ভয়ঙ্কর বিস্ফোরণের পর সম্পূর্ণ রেড হোল যে মাইনিংয়ের যে সুড়ঙ্গ ছিল সেই সুড়ঙ্গর ভিতরে অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত হয় এবং সেখানেই মূলত যারা ভিতরে শ্রমিকরা ছিলেন তারা তখনই আবদ্ধ হয়ে যান এবং আগুনের লেলিহান শিকার আর কবলে পড়ে অনেকেই ইতিমধ্যে অনেকেরই প্রাণহানি হয়েছে। এর মধ্যে বরাক উপত্যকার কাছাড় জেলা, করিমগঞ্জ বা শ্রীভূমি জেলার অনেক শ্রমিকেরা রয়েছেন যারা যাদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে, যাদের মৃত্যু হয়েছে তাদের শনাক্ত করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যেসব মৃতদেহ আসলে সম্পূর্ণরূপে আগুনে ঝলসে গেছে সেই সব মৃতদেহ আইডেন্টিফাই করাও কিন্তু এক প্রকার চ্যালেঞ্জিং বিষয়। কারণ যখন কোনো যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পতিত হয় সেই দুর্ঘটনার পর যেসব যাত্রীদের মৃত্যু হয় তাদের শরীর সম্পূর্ণরূপে ঝলসে যায়। ঠিক অনুরূপভাবেই কিন্তু মেঘালয়ের যে ক্লেরিহাটের যে ঘটনা সংঘটিত হয়েছিল বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনাতে অনেক শ্রমিক আসলে সম্পূর্ণরূপে আগুনে তারা ঝলসে গিয়েছিলেন। প্রায় 90 থেকে 95% শরীর আগুনে ঝলসে গিয়েছিল এবং সেই সব দেহ আসলে আইডেন্টিফাই করা যথেষ্ট চ্যালেঞ্জিং। অন্যদিকে যারা আহত হয়েছেন এই ঘটনায়, যারা নিজেকে সুরক্ষিত করতে পেরেছেন তাদের যে চিকিৎসা সেই চিকিৎসাও চলছে। বিশেষ করে শিলচর মেডিকেল কলেজ হসপিটালেও এই বিষয়ে কি তথ্য রয়েছে? এই যে কয়লা খনি রয়েছে সেই কয়লা খনিতে একসাথে মোট কতজন শ্রমিক তারা কাজ করছিলেন, মানে টোটাল এই খনিতে কতজন শ্রমিক ছিলেন সেখানে?
যেটা সূত্র মতে আমাদের কাছে খবর এসেছিল, সেই সূত্র অনুযায়ী গতকালকে হয়তো প্রায় 70 জন শ্রমিক সেই কয়লা খনিতে তারা আসলে কয়লা খনন করার জন্য ঢুকেছিল, কিন্তু তারপরেই যখন বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয় এবং সেই ঘটনায় ইতিমধ্যে যেহেতু প্রশাসন উল্লেখ করেছে 18টা মৃতদেহ তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে, কিন্তু বর্তমানেও হয়তো সেই কয়লা খনির ভিতরে যথেষ্ট মৃতদেহ আবদ্ধ অবস্থায় রয়েছে, কারণ আগুন যখন ধাউ ধাউ করে জ্বলে এইসব অর্থাৎ কয়লা খনির ভিতরে, তখন কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনাটা যথেষ্ট এক প্রকার আমরা বলতে পারি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কারণ সেটা হচ্ছে কয়লায় যখন আগুন লাগে তখন কিন্তু সেই আগুন নেভানো অনেক কষ্টসাধ্য হয়, আর এবং যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গায় কিন্তু দুর্যোগ প্রশমন বিভাগ গিয়ে পৌঁছতে অনেক সময় তাদের লেগেছিল, যেটা ইতিমধ্যে সেই এলাকার যিনি পুলিশ সুপার জানিয়েছেন যে তাদেরকে অনেক বেগ পেতে হয়েছিল, অনেক তারা আসলে চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হতে হয়েছিল এবং তারপর মিষ্টু, একেবারে তুমি সেই স্থানে গিয়ে পৌঁছো, আমরা তোমার কাছ থেকে আরো আপডেট নেব এবং পরিস্থিতির দিকে নজর রেখো, পরবর্তীতে আবার তোমার কাছে আসবো। আপাতত ধন্যবাদ। ইতিমধ্যেই বিস্ফোরণ কাণ্ডে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে এবং মৃত শ্রমিকদের অধিকাংশই অসমের বরাক ও নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে। সাময়িকভাবে ওই জেলায় বন্ধ রয়েছে কয়লা খনন। एसईओसी के हवाले से जो हमें सूचना मिली है कि उसमें डायनामाइट ब्लास्ट किया गया था माइन में। 4 शाफ्ट से वहाँ पर 2 में काम चल रहा था, वर्कर्स काम कर रहे थे। दूर करीब 50 किलोमीटर जो ब्लास्ट हुआ था उसका इफ़ेक्ट जो है वो जहाँ पर वर्कर्स काम कर रहे थे वहाँ पर हुआ। मीथेन गैस की मात्रा ज़्यादा थी जिसके वजह से आग लगी और ये दुर्घटना हुई। जो डेथ्स हुई थी इनिशियल उसमें जो वहाँ पर लेबर्स थे उन्होंने कार्रवाई की है और अभी पूरी सूचना हमारे पास नहीं है कि कितने लोग और ट्रैप्ड हैं। कुछ लोग बताए जा रहे हैं और इसका एप्रिसिएशन ग्राउंड में अभी किया जा रहा है। टीम्स हमारी एक टीम पहुंच गई है, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन है, एसडीआरएफ है, फायर एमएच सर्विसेज है। 2 टीम हमारी जो कल बटालियन हेडक्वार्टर से चली थी 200 किलोमीटर दूर से, वो भी डिस्ट्रिक्ट हेडक्वार्टर पहुंच गई देर रात और अभी फर्दर उसकी कार्रवाई जो हो रही है, जो मूवमेंट हो रहा है इंसिडेंट साइट पर पहुँचने के लिए। तो जल्द ही मुझे लगता है कि एक एप्रिसिएशन जब किया जाएगा कि वहाँ पर क्या सिचुएशन है, वाटर लॉगिंग है, क्या कोई कोलैप्स है बिल्डिंग का अंदर, किस जगह पर जो है वो से एंट्री की जा सकती है, क्या चैलेंजेस हैं, इन सब का आकलन करने के बाद अभी ऑपरेशन जारी किया जाएगा।